একবার ভারতবর্ষ এবং বাংলাদেশের তাদের সকলকে আমরা আরো একবার বায়ার সেমিনিস কোম্পানির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জুন মাসে আমাদের ট্রপিক্যাল কলিফ্লাওয়ার এবং ক্যাবেজ মানে বাঁধাকপির উপরে আমরা যে ফেসবুক লাইভ সেশনটা করেছিলাম, আমরা আশা করব যে সেই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লেগেছে, আপনারা উপকৃত হয়েছে। ঠিক তেমনটা ভাবে আজকে আমরা যুক্ত হয়েছি এই যে আমাদের বর্ষাকালীন যে টমেটো চাষ হয় সেখানে আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব এবং সেখানে অবশ্যই আমরা সেমিনিস কোম্পানির তরফ থেকে একটা খুব জনপ্রিয় জাত সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে আমাদের সঙ্গে শেখ আসিফ রয়েছেন, উনি বায়ারের কাস্টমার কানেক্ট ম্যানেজার। তিনি তার কাছ থেকে আপনারা টমেটো চাষে বর্ষাকালে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই সেইগুলো সম্পর্কে উনি খুব সুন্দরভাবে আজকে তার সমাধানগুলো এবং তাতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো সম্পর্কে বলবেন। তো আগামী আধা ঘন্টা 30 মিনিট আমরা আশা করছি এই আলোচনা আপনাদের এ বছর এবং আগামী বছরগুলোতে বর্ষাকালীন টমেটো চাষে একটা ভালো সুবিধা এবং আপনারা উপকৃত হবেন। তো আমি আলোচনাটাকে শুরু করার আগে আমি আসিফকে এখানে বলছি যে আসিফ, আমাদের টমেটো চাষি শুধুমাত্র ভারতবর্ষ নয়, বাংলাদেশেও আমাদের জাতগুলো খুব জনপ্রিয়। তো সেখানে আমাদের আজকের উদ্দেশ্যই হবে যে তাদেরকে যাতে আমরা কিভাবে আরো উপকৃত করতে পারি আমাদের আলোচনা সেই হিসেবে এগিয়ে যাওয়া। টমেটো চাষটা আমাদের এই সাউথ বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বা আমাদের বাংলাদেশে খুব ভালো রকমই চাষ হয় এবং আমি যে এরিয়াতে দেখি যথেষ্ট ভালো রকম একটা টমেটো চাষের একটা প্রবণতা আছে চাষিদের মধ্যে। এবং বর্ষাকালীন চাষ মানে একটা লাভের বিষয় থাকে। শীতকালীন চাষে যেমন প্রত্যেক ফার্মার চাষ করে বা অনেক চাষি করে, সেই বর্ষাকালীন চাষে কিন্তু আমার যেহেতু মার্কেটের ডিমান্ড একটু মানে সাপ্লাই কম থাকে, সেই হিসেবে জিনিসটার দামও একটু ভালো রিটার্ন পাওয়া যায়। তো সেই হিসাবে এই যেহেতু বর্ষা চলছে অলরেডি, সেই সময় যদি আমরা একটু এই ব্যাপারটা নিয়ে একটু বেশি আলোচনা করি, আমার মনে হয় চাষিরা আরও বেশি উপকৃত হবে। একদম একদম ঠিক বলেছ। তো আসা যাক, যেটা হচ্ছে যোদ্ধা, এবং আমি আশা করব যে আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সেমিনিস কোম্পানির যোদ্ধা টমেটোর নামটা প্রত্যেকেই শুনে থাকবেন। তবুও যদি কেউ শুনে না থাকেন, আমি তাদের অবগতির জন্য বলছি যে আমাদের এই নিয়ে তৃতীয় বৎসর আমরা টমেটোতে একটা নতুন জাত আমরা বাজারে এনেছি, সেই জাতটার নাম হচ্ছে যোদ্ধা। এবং যোদ্ধা সম্পর্কে আমরা এটুকুই বলবো, এর যে নামটা আমরা যোদ্ধা দিয়েছি তার পেছনে কিন্তু একটা কারণ আছে। সেই কারণগুলোই আজকে আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। তো বর্ষাকালীন চাষ বলতে আমরা জানি যে এই যে শ্রাবণ মাসের শেষ থেকে আমাদের বর্ষাকালীন টমেটোর চাষ শুরু হয়ে যায় এবং এই চাষটা আমাদের গোটা শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং কোনো কোনো ক্ষেত্রে আশ্বিন মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে। তো আমাদের এই যে যোদ্ধা টমেটো আছে এই সময়ের জন্য একদম উপযুক্ত। যোদ্ধা টমেটো কিন্তু লম্বাটে গোল, কারণ আমাদের এখানে দু ধরনের টমেটো জাতের চাষ করে থাকেন আমাদের কৃষক বন্ধুরা, একটা দেশি টমেটোর মতো আর একটা লম্বাটে গোল টমেটো। তো যোদ্ধা টমেটো কিন্তু আপনার লম্বাটে গোল হবে, যেভাবে আপনারা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছেন। এবং এই টমেটো চারা রোপণ করার 65 থেকে 70 দিনের মধ্যেই প্রথম তোলার উপযুক্ত হয় এবং প্রতিটা ফলের গড় ওজন 90 থেকে 100 এবং খুব ভালো চাষ এবং মাটির উর্বরতা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এর ওজন 100 গ্রামের থেকেও বেশি, 100 থেকে 120 গ্রাম পর্যন্ত আপনারা পেতে পারেন। কোথাও কোথাও কিন্তু আছে যেখানে 110, 120 গ্রাম টমেটোর ওজন পছন্দ করেন। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু যোদ্ধা সেই ওজনটা কিন্তু পেতে সক্ষম। এবং আমরা যদি পরবর্তী যাই, তাহলে আমরা যদি এই যোদ্ধা টমেটোতে যেটা আমরা বলছিলাম যে আবার ফিরে আসছি যে আমরা কেন একে যোদ্ধা বলা হয়, কারণ আজকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আজকে আমরা যোদ্ধা কি করে, যোদ্ধা আপনার যুদ্ধ করছে, যোদ্ধা কারো হয়ে যুদ্ধ করে এবং সে কি করে, যুদ্ধে জেতানোর জন্য সে যুদ্ধ করে। তো আজকে আমাদের এই যে টমেটো যোদ্ধা, সে কোথায় যুদ্ধ করছে, কার সঙ্গে যুদ্ধ করছে? যুদ্ধ করছে আপনাদের হয়ে। আজকে যারা
বর্ষা গরম এগুলোকে উপেক্ষা করে পরিশ্রম করে টমেটো চাষ করছেন, তাদের হয়ে যুদ্ধ করবে। কার সঙ্গে যুদ্ধ করবে? আজকে টমেটো চাষে আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে এবং যে ধরনের চাহিদা আছে, যেগুলো হলে যেমন আসিফ বলছিল যে সময়টা চাষিরা একটা ভালো মুনাফা পায়, সেটা পেতে তাকে সাহায্য করবে। তো টমেটো চাষের প্রথম সমস্যা হচ্ছে বর্ষাকালে আমরা বিভিন্ন ধসা পচা এবং ভাইরাস রোগের আমরা একটা দেখি। তো সেই ক্ষেত্রে এই যে যোদ্ধা টমেটো, এ কিন্তু একটা নিজের থেকেই একটা ধসা, যেমন জবি ধসা, নাভি ধসা যদি আমরা কথা বলি, বা কিছুটা কোথাও কোথাও আমরা দেখি যে ব্যাকটেরিয়ার জন্য ঝিমিয়ে মরা যে রোগের একটা প্রবণতা রয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে ভাইরাসের চাপটা আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু যোদ্ধার মধ্যে একটা নিজস্ব সহনশীলতা আছে। তো এটা থাকার কারণে কি হয় যে আমরা যদি তাকে পরিচর্যা করি সঠিকভাবে, তাহলে একটা ভালো ফলন পেতে পারি। অর্থাৎ যোদ্ধা চাষের জন্য কোনো অতিরিক্ত স্প্রে করার দরকার হয় না, যেটা চাষিদের অনেক ক্ষেত্রেই কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত যদি আমি বলি যে চাষি চাষ করছে, ফলন দরকার। তো ফলনের ক্ষেত্রে আমরা যোদ্ধা গাছের একদম গোড়া থেকে কিন্তু ফল ধরা তৈরি হয় এবং একদম মাথা পর্যন্ত কিন্তু ফলটা ধরা থাকে, অর্থাৎ একদম নিচে থেকে গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরে। এবং টমেটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে গোড়ার ফলগুলো বেশ বড় ওজনের হয়, যত উপরের দিকে উঠতে থাকে তত এর ওজনটা কি হয়, কমতে থাকে। কিন্তু যোদ্ধার ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ফলের ওজন কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকে। অর্থাৎ প্রথম দিকে যদি কোনো চাষি বন্ধু 100-120 গ্রাম ওজনের ফল পায়, উপরের দিকেও কিন্তু 80-90 গ্রাম ওজনের ফল পায়। এতে সুবিধা হয় কি, যে একদম শেষ পর্যন্ত যোদ্ধার ফলটাকে বাজারে নিয়ে যেতে পারে। এবার ফলনের দিক থেকে যেমন একটা উচ্চ ফলনশীল জাত, আমরা প্রতি একরে 30 থেকে 35 মেট্রিক টন পর্যন্ত কিন্তু যোদ্ধার ফলন পাওয়া সম্ভব। এবং শুধু ফলন পেলেই হলো না, রোগের প্রতি সহনশীলতাটা আমরা জানলাম। এবার যেটা দরকার, বাজারে নিয়ে গেলে ফলের কোয়ালিটি। ফলের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাষিরা কিন্তু ভালো দাম পাবে না। আমাদের যোদ্ধার ক্ষেত্রে ফলগুলো, আমি যেটা বলেছি যে পাকা ফলের রং আকর্ষণীয়, মানে টকটকে লাল রঙের হয়, এবং সেটা এমনকি চকচকে লাল। চকচকে লাল হওয়ার জন্য কি হয়, যেন মনে হচ্ছে উজ্জ্বলতাটা অনেক বেশি, প্রচন্ড শক্ত, একদম পুরোপুরি লাল হয়ে যাওয়ার পরও যোদ্ধাকে 10 থেকে 12 দিন আপনি খুব সহজেই সেটাকে রাখতে পারবেন। তো এই কারণে কি হয়, বাজারে যখন যায় ওই যোদ্ধা ফলটা প্রথমেই পাইকারের চোখে পড়ে এবং এটা আগে বিক্রি হয়ে যায়। এবং অনেক জায়গাতেই আমরা দেখেছি কেজি প্রতি 2 থেকে 3 টাকা, কোথাও কোথাও 4 টাকা পর্যন্ত চাষিরা কিন্তু এটাকে বেশি দামে পেয়ে আসছে। তো যেটা আমি যদি পরের ইয়েটাতে দেখি, আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন যে এই যে ধরন, যোদ্ধার রং এবং যোদ্ধার দেখতে, এই যোদ্ধার যে শেপ, আকৃতিটা, এই কারণে আমাদের চাষি বন্ধুরা কিন্তু বাজারে গিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় এই যোদ্ধা টমেটোটা বিক্রি হয়ে যায় এবং একটা অতিরিক্ত মুনাফা পেয়ে থাকে। তো এই কারণে আমরা কিন্তু একে যোদ্ধা বলছি। তো আমি আপনাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে যোদ্ধা প্রথম রোগের প্রতি যুদ্ধ করে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে ফলন, যেটা আমাদের যে বিভিন্ন যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, সেখানে একটা গাছে পূর্ণ ফলন পাওয়াটা একটা যথেষ্ট সমস্যা, সেই জায়গাটাতে যুদ্ধ করছে। এবং তৃতীয়ত হচ্ছে গুণগত মান যদি না থাকে, তাহলে বাজারে চাষিকে কিন্তু মুনাফা দিতে পারবে না, সেই জায়গাটাতে কিন্তু যোদ্ধা আপনাকে সাহায্য করছে। তো এইগুলো থাকবে। এবার আমরা একটু চট করে দেখে নিই যে আজকে যোদ্ধা বাজারে তো অনেক রকম জাতের টমেটো চাষ করা হয়, তো সেখানে যোদ্ধা কিভাবে আমাদেরকে একটা অতিরিক্ত লাভের পথ দেখাতে পারে। আমরা অনেকটা আলোচনা করেওছি, আপনারা কিছুটা ইঙ্গিত পেয়েওছেন। তো আমরা এখন খাতায় কলমে যেটাকে বলে আমরা যদি দেখি, তাহলে আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন যে এখানে একটা আমরা মোটামুটি একটা জমা খরচ হিসাব করা আছে চাষের। তো চাষের খরচের ক্ষেত্রে আমরা যদি একর প্রতি একটা খরচ আমরা দেখি, তাহলে মোটামুটি আপনারা ধরে রাখুন 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো একটা খরচ হয়। এটা একটা আনুমানিক, কারণ ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে এই খরচটা কিন্তু মানে কম বেশি হবেই, এটা হতে পারে না, হবেই। তবু আমরা একটা ধারণা দেওয়ার জন্য আমরা যে দেখেছি মোটামুটি 1 লক্ষ থেকে 1,10,000 টাকার মধ্যে একটা যদি খরচ হয় যোদ্ধা চাষের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা যদি 35 টন মতো ফলন পাওয়া যায়, তো আমরা ধরে নিয়েছি যে গড়ে 30 টন মতো যদি
ফলন হয় এবং গড়ে যদি 10 টাকা আমরা দাম পাই, তো সেই ক্ষেত্রে যেহেতু যোদ্ধাকে একটা ভালো দাম পাওয়া যায়, তো সেইখানে একটা আমরা প্রতি একরে 3 লাখ টাকার মতো, 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার মতো কিন্তু একটা ভালো বিক্রি করতে পারি। এবং সেই ক্ষেত্রে যোদ্ধা চাষ করে একর প্রতি কিন্তু চাষি বন্ধুরা কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো কিন্তু মুনাফা অর্জন করতে পারি। এবং এটাকে যদি আমরা বিঘাতে বলি বোঝার সুবিধার্থে, তাহলে কিন্তু 60 থেকে 70 হাজার টাকা কিন্তু একটা ভালো লাভ এই যোদ্ধা টমেটো করে কিন্তু চাষি বন্ধুরা পেতে সক্ষম। এবার আমরা দেখে নিই যে কোন জায়গাটায়, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম। প্রথম হচ্ছে অধিক রোগ সহনশীলতা। তো রোগ সহনশীলতা হওয়ার জন্য কি হয়, স্বাভাবিকভাবে কম স্প্রে লাগে, এবং সেখানে আমরা দেখেছি এই স্প্রে কম হওয়ার জন্য চাষির প্রায় 4-5 হাজার টাকার মতো কিন্তু একটা টাকা বেঁচে যায়। তো সেটাকে মুনাফাই বলবো, যেটা দরকার হয় না। ফলের যে গুণগত মানের জন্য আমি বলেছিলাম যে 3 থেকে 4 টাকা, কিন্তু আমি এখানে দেখেছি গড়ে 2 থেকে 3 টাকা মোটামুটি একটা বেশি দাম পাওয়া যায়। তো সেই জন্য ওখানে কিন্তু একটা 50-60 হাজার টাকার একটা বড় একটা মুনাফা কিন্তু চাষিরা পাওয়ার সম্ভাবনা আছে যোদ্ধা চাষের জন্য। এবং এই কারণে প্রায় 60 থেকে 65 হাজার টাকা শুধুমাত্র এই দুটো কারণের জন্যই কিন্তু একটা অতিরিক্ত মুনাফা আপনারা পেতে পারেন। এবং যেহেতু ফলনটা বেশি, আমাদের বিশেষ করে শেষের দিকের যে বাজারজাত টমেটো থাকে বলে শেষের দিকের মানে 2-3টে পিকিং এ কিন্তু চাষিরা একটা 3-4 মেট্রিক টনের মতো কিন্তু বেশি ফল কিন্তু বাজারে বিক্রি করতে পারে, যেটা দাম পেতে পারে। সেই দামটাকেও যদি আমি যুক্ত করি, তাহলে প্রায় আরো অতিরিক্ত আমি 30 থেকে 40 হাজার টাকা কিন্তু মুনাফা পাওয়া সম্ভব বা আপনারা পেতে পারেন। এই সব মিলিয়ে আমি যদি হিসাব করি, শুধু যোদ্ধা টমেটো চাষ করার জন্য আমাদের কিন্তু অতিরিক্ত 90 থেকে 1 লাখ টাকার মতো অন্য জাতের থেকে বেশি টাকা উপার্জন করার বা মুনাফা উপার্জন করার একটা বড় সুযোগ কিন্তু রয়ে থাকে। তো আমরা আশা করব যে আজকে বায়ার সেমিনিস কোম্পানির এই যে যোদ্ধা টমেটো, যেটা করা হচ্ছে, করে আসছে এবং ক্রমশ জনপ্রিয় হচ্ছে, কারণ আমরা প্রথম বছরে শুধুমাত্র কয়েক কেজি মাল দিতে পেরেছিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা একটা ভালো পরিমাণে কিন্তু দাবি আসছে যোদ্ধা টমেটোর জন্য, ভালো সাড়া ফেলেছে। তো আমি আশা করব যে যেভাবে আপনারা বায়ার সেমিনিসের অন্যান্য প্রোডাক্টের উপরে ভরসা করে আসছেন এতদিন ধরে, ঠিক সেইভাবে যোদ্ধা টমেটোটাকে যেভাবে পছন্দ করেছেন, এটাকে আরো আগে নিয়ে চলুন। যারা করছেন তারা করুন, যারা আজকে হয়তো যদি কিছু কেউ থাকেন যে যারা এটাকে জানে, প্রথম শুনলেন, তো তাদেরকেও আমি অনুরোধ করবো যে তারাও কিন্তু আজকে সেমিনিস কোম্পানির যোদ্ধা টমেটোটাকে আপনারা করুন। তো আজকে যোদ্ধা সম্পর্কে এইটুকুই ছিল, কোয়ালিটি প্লাস কন্ট্রোল, এই হচ্ছে যোদ্ধা। একদম একদম আসিফ, কিন্তু এখানে যোদ্ধার ক্ষেত্রে একটা নিজস্ব সহনশীলতা আছে, কিন্তু তা সত্ত্বেও এটাকে আমাদের অস্বীকার করার জায়গা নেই যে আমাদের বর্ষাকালীন টমেটো চাষে কিন্তু অনেক সমস্যা আছে। এবং সেখানে আমি জানি আমাদের কাছে কিন্তু খুব ভালো ভালো মলিকুল আছে, ওষুধ আছে, এবং আরো বিষয় হচ্ছে যে আরো নতুন নতুন মলিকুল আসছে, যেগুলো আগামী দিনে আমাদের চাষি বন্ধুরা পাবেন। তো আজকে আমরা খুব দ্রুত আসিফের কাছ থেকে আমরা জেনে নিই যে আমাদের যে দেখুন সময়ের একটা আমাদের কমতি রয়েছে, সবগুলো হয়তো আমরা এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু তার মধ্যে যেগুলো মুখ্য মুখ্য আছে সেগুলোকে নিয়ে আমরা একটু খুব সংক্ষেপে একটু আলোচনা করে নেব। তো আসিফ, আমাদের এই বর্ষাকালীন যে চাষটা হয়, আমি একদম শুরুই করব বীজতলা থেকে। তো বীজতলাতেই আমাদের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে গোড়া পচা সমস্যা, সেটা সম্পর্কে যদি তুমি খুব দ্রুত কিছু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলো। প্রথমত যে কোনো গাছ লাগানোর পরেই মানে প্রথম অবস্থায় আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যাতে গাছের বীজতলা যাতে সুন্দর থাকে। যেহেতু যদি একটা বাচ্চার প্রথম অবস্থা যদি ভালো হয়, তো ভবিষ্যতে সে গিয়ে কিন্তু আমাকে একটা খুব ভালো রকমের লাভ দেবে। সেই হিসাবে আমরা যদি বীজতলাতে প্রথম যে রোগটা দেখতে পাই সেটা হচ্ছে ড্যাম্পিং অফ বা গোড়া পচা বলে আমরা মানে থাকি। তো কি হয় না, ঠিক মাটির যে অংশের সঙ্গে কাণ্ডটা লেগে থাকে সেই জায়গায় একটা কালো পচার সৃষ্টি হয় এবং গাছটা অল্প করে নুয়ে যায়। তো এই জায়গায় কি হয় না, আলটিমেট আমার চাষের একটা বড় ক্ষতি হয় এবং আমার যে বীজের যে পরিমাণটা লাগে, বীজের পরিমাণটা আমার দ্বিগুণ হয়ে যায়। তো সেই জায়গায় আমাদের কাছে খুব ভালো একটা ওষুধ রয়েছে বাইরের কাছে, যেটা অ্যালিট নামে প্রত্যেক চাষি এখন এটাকে চিনে থাকে, কিন্তু এর সাথেও আমাদের একটা নতুন ওষুধ সংযোজন হয়েছে যার নাম হচ্ছে এভারগোল এক্সটেন্ড।
তো কিভাবে না, গাছের যখন 3 থেকে 4 পাতা যখন স্টেজ যখন গাছের চলে আসে, তখন থেকে কিন্তু এই রোগটার একটা প্রাধান্য দেখা যায়। সেই অবস্থায় আমরা যদি প্রতি লিটার জলে 3 থেকে 4 ml হিসাবে আমরা যদি গাছের গোড়ায় সয়েল ড্রেঞ্চিং বা মানে জল ঢেলে দেওয়া, বৈকালে আমরা যখন জল দিই সেভাবে যদি ঢেলে দিই 7 থেকে 10 দিনের মাথায় যদি আমরা এভারগোল এক্সটেন্ড দিই এবং ঠিক তার 5 দিন পর মানে 10 থেকে 12 দিন বা 15 থেকে 20 দিনের মাথায় যদি আমরা অ্যালিড ব্যবহার করে থাকি, তাহলে আমরা কিন্তু এই গোড়া পচা বা ড্যাম্পিং অফ থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি পাবো। এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার মূল জমিতেও কিন্তু কখনো কখনো ট্রান্সপ্লান্টিং এর পরে যখন মূল জমিতে রোপণ করি তখনও কিন্তু এই রোগটার প্রাধান্য একটা থাকে। তখনও যদি আমরা ওই অ্যালিড বা এভারগোল এক্সটেন্ড যদি লাগানোর 3 থেকে 4 দিনের মাথায় আমরা ব্যবহার করে থাকি, তাহলে মূল জমিতে যে ঢলে পড়া বা পচে যাওয়া যে রোগটা দেখা যায় সেই রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। একদম, কারণ এটা খুব দরকার। এবং আমরা কিন্তু এটা আমি কিন্তু অনেক জায়গা থেকে মানে অনেক জায়গা নয়, বহু জায়গা থেকে আমরা দেখেছি যে এই এভারগোল এক্সটেন্ড এটা কিন্তু একটা খুব ভালো রকম ভাবে এটাকে কিন্তু কন্ট্রোল করে। তো অবশ্যই আমি আশা করি এটা চাষি বন্ধুদের ভালো লাগবে। তো শেষ আরেকটা আসিফ, এটা কিন্তু খুব বাড়ছে এবং আমার বিশ্বাস এটা আমাদের ভারতবর্ষ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সব জায়গাতেই এই রোগটা থাকবে, বাড়ছে, যেটা হচ্ছে নিমাটোড আমরা যেটা বলি। হ্যাঁ, ইদানিং আমরাও দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে এই কৃমি পোকা বা নিমাটোডের মানে অ্যাটাক করা জমির সংখ্যা দিন দিন খুবই বাড়তে চলেছে। তো সমস্যা হচ্ছে যে আমাদের বাইরের কাছে কিন্তু এর জন্য একটা খুব ভালো ওষুধ অলরেডি আছে। তার আগে আমি বলে দিই যে নিমাটোডটা কিভাবে অ্যাটাক করে এবং কেন অ্যাটাক করে এবং এটা অ্যাটাক করার পরে আমার গাছের বা আমার কি ক্ষতি হয়। প্রথম হচ্ছে যে জমিতে গাছ লাগানোর পর আমরা দেখতে পাই হঠাৎ করে যে কিছু কিছু গাছ বা জমির কিছু একটা পোর্শনে দেখলাম যে গাছের যে যে বর্ধনটা দরকার বা গ্রোথটা দরকার, সেই গ্রোথটা কিন্তু গাছ ঠিকঠাক পাচ্ছে না। দেখা যাচ্ছে পাতা ছোট হয়ে যাচ্ছে বা গাছের মধ্যে একটা পুষ্টির অভাব আমরা দেখতে পাই। তো কি করে না, এই নিমাটোড বা কৃমি পোকা আপনার গাছের যে গোড়া থাকে সেই গোড়াতে দেখবেন, যদি গাছটা তুলে দেখবেন গাছের গোড়ায় একটা নট বা আপনার গিট টাইপের একটা দেয়া থাকে। তার ফলে কি হয় না, আপনি জমিতে যে জল বা যে সার বা যে সমস্ত অনুখাদ্য ব্যবহার করছেন তার কোনো কিছুই কিন্তু গাছ আপনার নিতে পারছে না। তার কারণেই হচ্ছে আপনার দেখা যায় না কি আপনার গাছের পাতার সাইজ কমে যায় বা গাছ যখন বড় হয়ে যায় তার ফল বা যে ফলটা আমরা পাই সেই ফলের সাইজ কমে যায় বা ফুল ঝরে পড়ে যাওয়া বা পাতা ছোট হয়ে যায়, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমরা যদি ঠিক চারা লাগানোর মানে মূল জমিতে ট্রান্সপ্ল্যান্ট করার ঠিক 3 থেকে 10 দিনের মাথায় যদি আমরা এটা ব্যবহার করে থাকি, আমাদের বাইরের কাছে অবশ্যই একটা আছে ভেলাম প্রাইম। এই ওষুধটা যদি আমরা একর প্রতি 500 ml যদি ব্যবহার করি এবং কীভাবে না যদি গাছের গোড়ায় ঢেলে সয়েল ড্রেঞ্চিং এটাও করতে হবে, তাহলে কিন্তু আমরা এই নিমাটোডের আক্রমণ থেকে কিন্তু মুক্তি পাবো। কিন্তু এই ভেলাম প্রাইম ব্যবহার করার জন্য একটা স্পেশাল একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে যে কখনোই শুকানো মাটিতে এটা ব্যবহার করবেন না। জমিতে ব্যবহার করার আগে অবশ্যই জমিটাকে ভিজিয়ে নেবেন এবং একর প্রতি 500 ml করে ডোজে আপনারা এটা গাছের গোড়ায় গোড়ায় ঢালবেন এবং প্রত্যেক গাছের গোড়ায় যাতে মিনিমাম 80 থেকে 100 ml করে জল মানে ওই মিশ্রণটা যে মিশ্রণটা আমি তৈরি করছি সেই মিশ্রণটা যাতে গিয়ে পৌঁছায়। এবং ঢালার পরেও ঠিক 2 থেকে 3 দিন মাথায় জমিতে আর একটা জলের সেচের ব্যবস্থা করবেন। তাহলে কি হবে না, আমার যেহেতু এই নিমাটোড বা কৃমি পোকা মাটির তলায় থাকে, যদি আমি সেচটা দিই খুব তাড়াতাড়ি এই মানে কৃমি পোকাকে মারতে আমার সাহায্য হবে। একদম একদম। এবং আমি এর সঙ্গে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করব, যেটা হচ্ছে যে এই মাত্রাটা এবং পরিমাণটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োগ পদ্ধতি যেটা আসিফ আপনাদেরকে বললেন এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে সময়টা, যে সময়টাতে এই ভেলাম প্রাইমটাকে জমিতে প্রয়োগ করতে হবে এবং অবশ্যই জমিতে যাতে আর্দ্রতা থাকে এবং যখন আপনি প্রয়োগ করছেন এই মিশ্রণটা যাতে গাছের সংস্পর্শে না আসে, পাতায় না পড়ে বা গায়ে না পড়ে, সেটাকেও কিন্তু একটা খেয়াল রাখতে হবে। তো এটা করবেন। এবং এইটুকু আমরা বলতে পারি যে আজকে আমাদের বাইরের কাছে ভেলাম প্রাইম যে ওষুধটি আছে আজকে নিমাটোডের জন্য এটা একটা অব্যর্থ ওষুধ এবং দ্য বেস্ট ওষুধ যেটা। তো সুতরাং যারা যারা নিমাটোডের সমস্যায় ভুগছেন, শিকড়ে গাঁট দেখছেন, যেটা অবশ্যই নিমাটোড আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু ভেলাম প্রাইমটাকে আপনারা গ্রহণ করুন, ব্যবহার করুন। তো নেক্সট হচ্ছে আসিফ বর্ষাকাল। বর্ষাকাল মানেই হচ্ছে ধসা পচা। পচা নিয়ে আমরা আলোচনা হলো, এবার ধসাতে আসি। এবং ধসার কথা যখন আমরা বলবো তখন অনেক রকমের ধসার চাষের সম্মুখীন হয়, কিন্তু দুটো বিখ্যাত বা যেটা প্রধান
যে সমস্যা, একটা হচ্ছে জলদি ধসা, একটা হচ্ছে নাভি ধসা। তো আমার মনে হয় এই যে জলদি ধসা, নাভি ধসা, এটাকে আমরা কখন লাগছে, কিভাবে চিনতে পারি দুটো, যে কোনটা জলদি ধসা কোনটা নাভি ধসা? কারণটা এই কারণে বলছি দর্শক বন্ধুদের, ধসাটা রোগটা একই, কিন্তু জলদি ধসার নিয়ন্ত্রণ আর নাভি ধসার নিয়ন্ত্রণ কিন্তু আলাদা। তো এই কারণে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাকে এই ধসাটাকে চেনা। একদম। তো সেটা আসিফ একটু যদি আমাদের। জলদি ধসা এবং নাভি ধসা, জলদি ধসা নামের সঙ্গে লেগে আছে জলদি ধসা, মানে একটু একটু আগে চলে আসে। তো নর্মালি আমরা যখন গাছ মূল জমিতে যাওয়ার ঠিক 25 থেকে 30-35 দিনের মাথায় যখনই একটা দুটো ফুল আসা স্টার্ট হয়, তখনই কিন্তু আমরা এই আর্লি ব্লাইট বা জলদি ধসাটা দেখতে পাই। তো কি হয় না, জলদি ধসাতে দেখা যাবে যে পাতার মধ্যে একটা কনসেন্ট্রিক রিং, মানে গোলাকৃতি রিং সৃষ্টি হবে এবং তার চারপাশে একটা হলুদ রঙের আবরণ বা ইয়েলো হ্যালো যেটাকে বলা হয় একটা সৃষ্টি হবে। এটা নর্মালি পাতার মধ্যেই সীমিত থাকে, পাতাকে নষ্ট করে। কিন্তু যদি খুব অতিরিক্ত পরিমাণ বা সেভিয়ার কেস যেটাকে আমরা বলি, যদি জমিতে লাগে, দেন এটা কি হবে না, কাণ্ড এবং বিভিন্ন ধরনের যে ফুলের আমার বোটা থাকে, যে সমস্ত কিছুতে অ্যাটাক করবে এবং আমার আলটিমেটলি গাছটাকে নষ্ট করে দেবে। এই হচ্ছে আমার ফলেও দেখা যায়, ফলেও আলটিমেট শেষের দিকে ফলেও আমরা দেখতে পাওয়া যায় আমার আর্লি ব্লাইটটাকে। এবং লেট ব্লাইটের ক্ষেত্রে কি হয় না, লেট ব্লাইট হওয়ার জন্য একটা টেম্পারেচারের একটা ব্যাপার থাকে, একটা হিউমিডিটির ব্যাপার থাকে। যখনই দেখবেন যে একটা বৃষ্টির একটা আবহাওয়া আসছে বা বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘলা হয়ে আছে এবং তার পরের দিন ফলোড বাই পরের দিন সকাল থেকে আপনার একটা রোদ ঝলমলে আকাশ, তখনই কিন্তু আপনার মনে হতে থাকবে, মানে আপনার মাথায় চলে আসা উচিত যে না, এবার লেট ব্লাইটের একটা পারফেক্ট টাইম, এখনই আমাকে স্প্রেটা করে দিতে হবে। যেহেতু আমরা জানি লেট ব্লাইট জমিতে লাগলো মানে ঠিক 3 থেকে 4 দিন আমি যদি কোনো রকম মেজার না নিই, এটা কিন্তু আমার পুরো জমিটাকে নষ্ট করে দেবে। একদম দর্শক বন্ধু, আমি কিন্তু এই পয়েন্টটাতে একটু বলবো, আমাদের অনেকেই আছে যে আমাদের বিশেষ করে পূর্বাঞ্চলে আমাদের মধ্যে একটা, যেটা আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, যতক্ষণ না আমরা রোগ দেখছি, পোকার আক্রমণ দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার স্প্রে করি না। তো অন্যান্য রোগ পোকাকে দেখার পরে যখন আমরা মেজার্স নিই তখন হয়তো কন্ট্রোল করা যায়, কিন্তু নাভি ধসা হচ্ছে এমন একটা রোগ যাকে আপনি দেখার পরে যদি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আসিফ যেটা বললো যে এই ধরনের ওয়েদার কন্ডিশন যদি আপনারা দেখেন, তো কোনো রকম সময় মানে নষ্ট না করে আপনার উচিত হবে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নাভি ধসার জন্য যে ওষুধটা আছে উনি বলবেন, সেটাকে আপনারা জমিতে প্রয়োগ করুন। তো নাভি ধসার জন্য আমাদের কাছে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ওষুধ যেটা আছে, প্রোফাইলার আছে এবং ইনফিনিটো আছে। ইনফিনিটো আশা করি সমস্ত চাষি চেনে, প্রত্যেক 600 ml করে প্রত্যেক আপনার একরে ব্যবহার করা হয় এবং একটা খুব ভালো রেজাল্ট দেয়। যদি আমরা লেট ব্লাইট বা নাভি ধসা যদি আসার আগে আমরা যদি ব্যবহার করি, একটা খুব সুন্দর রেজাল্ট দেয়। এছাড়াও আমাদের কাছে আর একটা, যেহেতু বায়ার কখনো থেমে থাকে না চাষির উন্নতির জন্য, তো আমরা আর একটা নতুন ওষুধ নিয়ে আসছি ফার্মারদের উপকারের জন্য, যেটা লেট ব্লাইটের জন্য বা নাভি ধসার জন্য খুব ভালো ওষুধ, জিভানা স্মার্ট, যেটা আপনারা ভবিষ্যতে মানে হয়তো পরের সিজনে আগামী দিনে আপনারা খুব তাড়াতাড়ি আমরা এটা আপনাদের জন্য নিয়ে আসবো এবং সেটাও একটা খুব ভালো রেজাল্ট আশা করি চাষিরা পাবেন এই ব্যাপারটা নিয়ে। আর জলদি ধসার জন্য আমাদের কাছে অলরেডি আছে অ্যান্ট্রাকল, ফলোড বাই অ্যাসার্বো এবং ফলোড বাই নেটিভো। মানে অ্যান্ট্রাকল, অ্যাসার্বো এবং নেটিভো, এই 3টে ওষুধ যদি আমরা 5 থেকে 7 দিনের অন্তর পর্যায়ক্রমে যদি আমরা অল্টারনেট করে মারতে থাকি, তাহলে কিন্তু আমার আর্লি ব্লাইট বা জলদি ধসা যে রোগটা আছে, সেই রোগটা কিন্তু আমার সম্পূর্ণরূপে আমরা মুক্ত পাবো এই রোগটা থেকে। খুব ধন্যবাদ আসিফ। খুব দ্রুত আমরা সময় শেষের দিকে যাচ্ছি, তো আমি বলবো সময় কম কিন্তু রোগটা খুব ভয়ঙ্কর। রোগটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত ঝিমানো রোগ, আমরা ব্যাকটেরিয়াল উইল্ট বলি। এবং আমি দর্শক বন্ধুদের বলি যারা যুক্ত আছেন, এই রোগ হলে কিন্তু মানে এই রোগটা জমিতে দীর্ঘদিন থাকতে পারে এর ব্যাকটেরিয়া, এবং এই রোগের মানে একে কন্ট্রোল করা কিন্তু একটা বড় সমস্যা, এবং এই রোগে গাছ ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে যায়। তো আমাদের কাছে কিন্তু জেনে নেব যে এই রোগটা যেমন আপনি হয়েছে বুঝবেন কি করে, যখন আক্রান্ত যে গাছটা আছে সেটাকে যদি আমরা তুলি এবং তার
শিকড়ের সঙ্গে যে কাণ্ডটা যুক্ত থাকে সেই কাণ্ডটাকে নিয়ে ছোট ছোট টুকরো করে 1 ইঞ্চি মাপের টুকরো করে আমরা যদি একটা কাঁচের গ্লাসে জল নিয়ে তার মধ্যে ওটাকে নিমজ্জিত করি, তাহলে ওখান থেকে যদি ঠিক এই যে ছবিটাতে আপনারা দেখছেন এইভাবে যদি একটা ধোয়ার মতো বা একটা দ্রবণ, সাদা দ্রবণ বেরিয়ে আসে, তো তাহলে আমরা বুঝবো যে এখানে কিন্তু এই রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া ঝিমানো রোগ বা ব্যাকটেরিয়াল উইল্ট। এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো সমাধান, যে সমাধানটা আছে সেটা সম্পর্কে আসিফ আপনাদেরকে একটু বলুন। যেহেতু প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়া মাটিতেই থাকে এবং রোগটা লেগে যাওয়ার পরবর্তীকালে কিন্তু কোনো রকমেরই ওষুধ দিয়ে এটাকে সারানো সম্ভব না, প্রতিকার সম্ভব না। একমাত্র একটাই করা যায়, আমরা যেহেতু প্রত্যেকবার একই জমিতে চাষ করি এবং আমাদের জানা আছে যে এই জমিতে অলরেডি রোগটা আছে, জীবাণুটা আছে, তো তার জন্য যদি আমরা জমিতে লাগানোর আগেই আমরা যদি ব্যবহার করে থাকি, আমাদের কাছে ওষুধটা আছে র্যাপসডি বলে। র্যাপসডি যদি আমরা প্রত্যেক একরে 500 ml ডোজে ড্রেঞ্চ করি, মানে জমি ভিজিয়ে যদি আমরা ভিজিয়ে স্প্রে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ব্যাকটেরিয়া ঘটিত যে উইল্ট রোগ আছে, উইল্ট রোগ থেকে আমরা 90% মুক্তি পাবো যদি আমরা আগে থেকে ব্যবহার করে থাকি। যেহেতু ব্যাকটেরিয়া আপনার মেন ক্ষতি করছে আপনার জাইলেম এবং ফ্লোয়েমে একটা নষ্ট করে দেয়, যার ফলে গাছ খাবারটা নিতে পারে না, সেই জন্য আমরা উইল্টিংটা দেখতে পাই। তো র্যাপসডি যদি ব্যবহার করা হয়, আমি বলবো 100% আমরা কিন্তু একটা এর থেকে মুক্তি পেতে পারি ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট। এবং এটা একটা খুব ভালো খবর যে আজকে বায়ারের কাছে র্যাপসডি আছে, র্যাপসডি করে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এটা করেছি এবং দেখতে পেয়েছি যে যেখানে ব্যাকটেরিয়াল উইল্টের একটা বড় সমস্যা আছে, সেখানে র্যাপসডি প্রয়োগ করে কিন্তু চাষি বন্ধুরা উপকৃত হচ্ছে। তো আমরা বলবো যে যদি কোনো চাষি বন্ধুর এই রোগের চাপটা বেশি থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই র্যাপসডি ব্যবহার করুন। র্যাপসডিকে আপনারা ফোলিয়ার স্প্রেও করতে পারেন 2 ml পার লিটার। যদি পরবর্তীকালে একটু লেট স্টেজে আপনারা দেখেন, তো সেটাকেও আপনারা করতে পারেন। আর এরপরে সর্বশেষ আসিফ, পোকার মধ্যে যদি আসি, জানি অনেক রকমের পোকা আছে, ফল ছিদ্রকারী পোকা আছে, তারপরে চষি পোকা আছে। তো আমি মুখ্যত যেহেতু ভাইরাসের একটা বড় প্রবণতা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের চষি পোকা যে সমস্ত আমাদের টমেটো চাষে আমরা দেখতে পাই এবং তার খুব একটা সমাধান যদি তুমি আজকে এখানে বলো। আজকে যদি চুষি পোকা বা সাকিং পেস্ট নিয়ে যদি বলতে হয়, তো আমাদের টমেটোতে মেনলি দুটো পোকা সব থেকে বেশি চাপ দেখা যায়। একটা হচ্ছে সাদা মাছি আর একটা হচ্ছে সবুজ মাছি, বা যাকে অ্যাফিড বলা হয়ে থাকে বা জাপ পোকা বলে থাকে, অনেকে বাংলায় জাপ পোকা বলে থাকে। তো সাদা মাছি এবং এই সবুজ মাছি বা অ্যাফিডের জন্য কি করে না, এরা পাতার রসটা চুষে খেয়ে নেয় এবং এরা এক ধরনের ভেক্টর, মানে এরা ভাইরাসকে ট্রান্সমিট করে, যার কারণে আমরা পাতার আমাদের টমেটো গাছের মধ্যে কিনা বিভিন্ন ধরনের লিফ কার্ল ভাইরাস বা মোজাইক ভাইরাস যেটা দেখতে পাই, যেটা আলটিমেট কি করে না, গাছের ফলনকে সম্পূর্ণরূপে কমিয়ে দেয় এবং আমরা যে ফলটা পাই সেই ফলটাকে কখনো বাঁকা, মানে একটা যে সুন্দর সুষ্ঠু ফল, সেই ফলটা আমরা কখনো পেতে পারি না, ফুলের সংখ্যাটা কমে যায়। তো এই সাকিং পেস্টকে কন্ট্রোল করার জন্য আমাদের বাইরের কাছে অলরেডি দুটো ওষুধ আছে, বা আমাদের কাছে 3টে ওষুধ আমরা বলতে পারি। আমরা একটা টেকনোলজির মধ্যে চলি, সেই টেকনোলজিটার নাম হচ্ছে MSO, মুভেন্টো, সোলোমন এবং ওবেরন। মুভেন্টো, সোলোমন এবং ওবেরন যদি আমরা 5 থেকে 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে থাকি, একটার পর একটা অল্টারনেট করে, তাহলে কিন্তু আমরা এই যে সমস্ত সাকিং পেস্ট যা আছে সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এবং ডোজ হচ্ছে 20 ml প্রতি একর প্রত্যেকটারই ডোজ। মুভেন্টো, সোলোমন এবং ওবেরন 200 ml পার একর যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যে কোনো সাকিং পেস্ট, সেটা থ্রিপস হোক বা চিরুনি পোকা বা কোনো মাকড় যদি থাকে বা অ্যাফিড এবং সাদামাছির জন্য তো বললাম, আমরা সমস্ত সাকিং পেস্ট থেকে আমরা মুক্তি পাবো আমরা যদি এই টেকনোলজির মাধ্যমে দিই। এবং এটা খুব ভালো আছে, কারণ কি আমাদের কোনো সমস্যার কারণ যদি অনেক হয় কিন্তু সমাধান যদি একটাই হয়, তাহলে আমার মনে হয় চাষি বন্ধুদের কাছে এটা খুব সহজ পাচ্ছ এবং মনে রাখার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ আসিফ। আজকে আমি বিশ্বাস করব যে আজকে আমার বিশ্বাস যে যারা যুক্ত আছেন তারা টমেটো চাষের যে মুখ্য রোগ পোকা এবং হয় তারা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন, তার যে সমাধান আজকে আসিফ আমাদের বললেন সেগুলোকে আপনারা প্রয়োগ করুন, ফলো করুন। আশা করছি আপনারা উপকৃত হবেন। একদম শেষের দিকে আমরা পৌঁছেছি, তো শেষে আসার আগে আমাদের বায়ার সেমিনিসের দুটো জিনিস সম্পর্কে আপনাদের আজকে আরো একবার অবগত করব। যেটা হচ্ছে যে আজকে আমরা জানি যে বিভিন্ন জায়গায় আজকে আমরা ডিজিটাল যুগে আছি, আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে সবাই স্মার্টফোন ব্যবহার করি, প্রায় আমি বলবো অলমোস্ট 100%, ইফ নট ক্লোজ টু 100% সবার কাছে স্মার্টফোন আছে। তো আমাদেরকে একটু স্মার্ট হতে হবে।
আজকে আমাদের অনেক রকম পন্থা এসছে, যেখানে আমরা খুব সহজেই কিন্তু এই সমস্ত রোগ শুধু নয়, আরো অনেক জিনিস সম্পর্কে আমরা ঘরে বসেই তথ্য পেতে পারি। আমার মনে হয় সেইগুলোকে আমাদের নেওয়া উচিত। তাতে আমরা কি হবে, এই যে কম্পিটিশন তার মধ্যে অন্যদের থেকে এগিয়ে থাকবো। তো আজকে আমাদের সেমিনিসে প্রগতিকে জিজ্ঞাসা করো এইরকম আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যাটবট আমরা বলি, আমরা করেছি একটা প্ল্যাটফর্ম, যেখানে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এখানে আমি দিয়েছি যে +911205088619। এই নাম্বারটাতে আপনারা যখনই একটা হাই লিখে পাঠাবেন, তো সেখানে বা এখানে দেখুন, এখানে একটা কিউআর কোডও দেওয়া আছে। সেই কিউআর কোডটাকেও যদি আপনারা স্ক্যান করেন, অটোমেটিক্যালি আপনারা কিন্তু সেই পেজটাতে আপনারা রিডাইরেক্টেড হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে হাই লিখে পাঠালে পরে আপনাকে কিছু, আপনার নাম কত বলছেন, এই ধরনের কিছু আসবে। তো আপনি যখন এগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেসের জন্য, এটা করার পর এই প্ল্যাটফর্ম থেকে আপনারা কি কি জিনিস জানতে পারবেন। আপনারা ফসলের পরামর্শ পাবেন। ফসলের পরামর্শ বলতে আপনি যখন যে মাসে আপনি চাষ করতে চাইছেন, যে ফসল চাষ করতে চাইছেন, সেই অনুযায়ী কি ফসল করতে পারেন, এবং সেই ফসল দিলে আমাদের বায়ার সেমিনিসের সেই কোন ভ্যারাইটি গুলো করলে আপনি উপকৃত হবেন, সেই ধরনের পরামর্শ পাবেন। আবহাওয়ার খবর পাবেন, যেটা খুব দরকার, যে কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, তাহলে সেইভাবে আপনারা আপনার কি প্রস্তুত হতে পারবেন। তারপরে যখন আপনার সিডটা কেনা দরকার, তো আপনার কাছাকাছি কোন ডিলার পয়েন্ট বা কোন দোকান থেকে আপনি এই ভ্যারাইটিটা পাবেন, তার তথ্য এর মধ্যে পাবেন। তারপরে হচ্ছে আপনি যখন বাজার তৈরি হওয়ার পর আপনি তাকে আপনার কাছাকাছি কোন মান্ডিতে বেশি দামে এটাকে পাবেন বিক্রি করার জন্য, সেই তথ্যগুলো কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। এবং কৃষির যে চাষের যে রোগ পোকা, এগুলোকে আমরা নতুন নিয়ে এসেছি, তো যেটা খুব ফেস করে, তো সেই জায়গাগুলোতে যদি আপনি ছবি দিয়ে আপনি দেন, তো তাহলে আপনি কিন্তু ওখানে কিন্তু কোন পোকা লেগেছে, কোন রোগ লেগেছে এবং তার সমাধান, সেটাও কিন্তু আপনি ঘরে বসে স্মার্টফোনে পেয়ে যাবেন। তো এই প্রগতিকে জিজ্ঞাসা করে, এটা একটা জিনিস। এবং সর্বশেষ আমি বলবো, যেটা আমাদের একটা নিঃশুল্ক, যেটাকে টোল ফ্রি বলি আর কি, নিঃশুল্ক নাম্বার রয়েছে, হ্যালো বায়ার 1800120409। এই নাম্বারটাতেও যদি আপনি ফোন করেন, ঠিক একই রকম ভাবে কিন্তু আপনারা নিঃশুল্ক ভাবে আপনারা আপনাদের সমস্যার কথা এখানে তুলে ধরতে পারেন। আমাদের এখানে প্রতিনিধি আছেন এবং তারা কিন্তু আপনাদের এই সমস্যার কিন্তু ফোনে কিন্তু সমাধান করতে পারবে। তো আজকে আমরা অনেক রকম ভাবেই এগিয়ে আসছি, যাতে আমরা হাতে হাত মিলিয়ে এগোতে পারি, আমাদের প্রগতি হোক, বায়ারের সঙ্গে, সেমিনিসের সঙ্গে সকলের প্রগতি হোক। এবং আশা করব যে আজকে আমি দেবাশিস শিকদার এবং আমার কলিগ আসিফ, আমরা যে আলোচনাটা করলাম, এবং অবশ্যই আমাদের আরো একজন আছেন যাকে আপনারা দেখতে পাচ্ছেন না, যিনি ক্যামেরার পিছনে আছেন, দেবাশিস মন্ডল। আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। আপনাদের আগামী টমেটোর চাষ ভালো হোক এবং সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারের সকলে ভালো থাকুন। ধন্যবাদ।